আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক 5 ডিজিএফআই প্রধান সহ 23 উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সেনাপ্রধানের ক্ষোভ, সেনাবাহিনীতে গোপন বৈঠক রুখে দেওয়ার আহ্বান দেশবাসীকে পিনাকি ভট্টাচার্যের। এদিকে সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আর থাকছে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান বাদ দিতে হবে বলছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং সবশেষ জানিয়ে দেব জামায়াতের একক প্রার্থী বিএনপির লেজগোবরের অবস্থা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মাত্র 3-4 দিন আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে বড় ধরনের ঘটনা ঘটবে দেশে। আর এর পরেই 8 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শীর্ষ 5 ডিজিএফআই এবং শীর্ষ 23 উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর এতে করেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। আর এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য লেখেন, প্রিয় দেশবাসী, সতর্ক থাকুন। সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করছে। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মির হেডকোয়ার্টারে ডাকা হবে বলেও জানা গেছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত দেশবাসীকে অবহিত করা। পিনাকি ভট্টাচার্য আর এক পোস্টে লেখেন, সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আর সৈনিকেরা আপনার ইমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদেরকে বিপজ্জনক আচরণ রুখে দিন। দেশবাসী আপনাদের সাথে আছে। অপর এক পোস্ট করেন পিসিলার কাছে একজন সাবেক সেনা কর্মকর্তা চিঠি লেখেন সেনাবাহিনীর এই ভয়ঙ্কর পরিকল্পনার বিষয়ে। প্রিসিলা লেখেন, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে বিষয়টি শেয়ার করতে বলছেন। তার বক্তব্য অনুযায়ী কিছু প্রভাবশালী ও অপরাধে জড়িত সেনা কর্মকর্তারা চান ওয়াকার স্যার সরাসরি ক্ষমতা না নিলেও ক্ষমতার নিয়ন্ত্রণ যেন তার হাতেই থাকে। তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোকজনকে বসাতে চাচ্ছেন। এ পরিকল্পনায় পাশের একটি দেশ সহযোগিতা দিতে প্রস্তুত, এমনকি উপদেষ্টা মহলে কিছু অংশ এতে যুক্ত আছে। ওয়াকার স্যার নিজেও এ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু মাঝারি ও নিম্ন পর্যায়ের বেশিরভাগ কর্মকর্তারা এতে একমত নন। প্রকাশ্যে কেউ কিছু বলতে না পারলেও সাধারণ সেনা সদস্যদের বড় অংশই এ পরিকল্পনার বিপক্ষে। অন্যদিকে কিছু বড় অপরাধী সেনা কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। নিজেদের রক্ষা ও পারস্পরিক সহযোগিতার চুক্তির আশায় তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে ও বিচার এড়াতে মরিয়া হয়ে উঠেছেন। ওয়াকার স্যার এখন অনেকটা অসহায়, কখনো আবার নিস্তব্ধ কাঠের মূর্তির মতো আচরণ করছেন। পাশাপাশি এ বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকদের সাথেও গোপন আলোচনা করছেন। প্রিসিলা বলেন, এ কথাগুলো আমার নয়, নাম প্রকাশ না করার শর্তে একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কাছ থেকে পাওয়া। এদিকে সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সিলেটের বিশ্বনাথে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলী সহধর্মিণীর তাহসিনা রুশদীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর রাত 9টার পর থেকে পৌর সদরে বাসিয়া ব্রিজ এলাকায় থেমে থেমে প্রায় 2 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকে বিশ্বনাথ পৌর শহরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করেছিল।
রাতে হুমায়ুন কবিরের সমাবেশে শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরে ফিরলে রাত 9:30টার দিকে হুমায়ুনের কর্মী সমর্থকরা মিছিল বের করলে বাসিয়া ব্রিজের কথা কাটাকাটি জেরে ধরে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। রাত 10:30 পর্যন্ত এ ধাওয়া পাল্টা দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত 11:15টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, পরে বিস্তারিত বলা যাবে। সিলেট 2 আসনের বিএনপির দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলী সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সিলেট 2 আসন নির্বাচন করবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ নিয়ে বিএনপির 2 দলের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে 2 ঘন্টার বৈঠক শেষে কথা বলেন তিনি। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। এনসিপির এই নেতা বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পদ দুটি, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। এনসিপির নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন বলেন। তিনি বলেন, অধিকারের প্রশ্নে আপোষ হবে না, জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি, শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে? এদিকে জামায়াতের একক প্রার্থী বিএনপির লেজগুবরে অবস্থা। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের প্রস্তুতি শুরু করছে। পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে প্রার্থিতা নিয়ে তাদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। তবে প্রার্থিতা ঘোষণা এগিয়ে রয়েছে জামায়াত ইসলামী। দলটি ইতিমধ্যেই 16টি আসনে একজন করে প্রার্থীর নাম ঘোষণা দিয়েছেন। প্রার্থীরা যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে, মাঠের প্রস্তুতিতে কাজ শুরু করে দিয়েছেন তারা। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির লেজগুবরের অবস্থা। দলটি এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। চট্টগ্রামের 16টি আসনের প্রতিটিতে 6 থেকে 7 জন করে শতাধিক বিএনপি নেতা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। ফেসবুক সহ নানা মাধ্যমে নিজ নিজ এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিচ্ছেন। এদের মধ্যে অতি তরুণ আগন্তুক বা গত 16 বছরে মাঠে ছিলেন না এমন অনেক সাবেক এমপি ও নেতা এখন সরব। এটি করতে গিয়ে কেউ কেউ হাসির খোরাক হয়ে উঠছেন। ভিআইপি প্রার্থীদের আসলেও মনোনয়ন চাওয়া দুঃসাহস দেখাচ্ছেন দলের ওয়ার্ড বা থানা পর্যায়ের নেতারাও। জানা গেছে, সনাতনীদের ভোট বাক্সে হানা দিতে সদ্য বিদায়ী দুর্গাপূজায় জামাত মনোনীত বিএনপির মনোনীত প্রত্যাশীরা পূজা মণ্ডপে গিয়ে নিজেদের উপস্থিতি জানাতেন। অন্যান্য সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। তবে একক প্রার্থী ঘোষণা দিয়ে জামাত অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন। বিএনপির কেউ হাইকমান্ডের সবুজ সংকেত না পাওয়ায় যোগ্য সবাই নিজেকে প্রার্থী দাবি করে নানা কর্মসূচি দিচ্ছেন। কথা হয় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, চট্টগ্রামের প্রতি আসনে এক বা একাধিক যোগ্য নেতা রয়েছেন। অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে প্রতিটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের সবুজ সংকেত দেবেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি যে বলেন, জামাত একক প্রার্থী দিয়ে আগেভাগে প্রচার শুরু করলেও এতে বিএনপির ভোটে প্রভাব পড়বে না।